আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার মিডিয়া টিভির পরিবর্তন শোতে। আমি আছি আপনাদের সাথে নুরুদ্দিন আবির, আমার সাথে আছেন সাদেক চৌধুরী। দর্শক, চলছে পরিবর্তন, চলবে পরিবর্তন, আর এই পরিবর্তনকে সামনে আগিয়ে আমাদের আজকে গুরুত্বপূর্ণ একটি মর্মান্তিক আলোচনা, যে আমরা আজকে জানবো 21শে জুলাই যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে বাংলাদেশের, যে পরিপ্রেক্ষিতে আমরা যে বাংলাদেশে একটি শোক বয়ে যাচ্ছে, সেই বিষয়ে আমরা আজকে জানতে চাইবো যে আমাদের অতিথি সাদেক সাহেবের কাছ থেকে। তো সাদেক সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। জি, আমরা আজকে প্রশ্ন চলে যাব সময় না নিয়ে। সাদেক সাহেব, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে ঘনবসতিপূর্ণ এলাকায় যে এই বিমান ঘাঁটি স্থাপন করেছে, এর প্রতিকার কি, এই বিষয়ে আমাদেরকে যদি একটু জানাতেন। জি ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। প্রথমে আমি বলবো যে বাংলাদেশের পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় এই কথাটা নিয়ে কিন্তু অনেক ভাইরাল হচ্ছে যে ঘনবসতিপূর্ণ এলাকায় কেন এমন বিমান ঘাঁটি রাখতে হবে, কেন এই জায়গায় বিমান ঘাঁটি স্থাপন করতে হবে। তো এদিক থেকে যদি আমি বলি আপনাকে, আমাদের ছোট্ট আয়তনের বাংলাদেশে, আমাদের বাংলাদেশের আয়তনটা কিন্তু বলতে গেলে অনেক ছোট। সেক্ষেত্রে আমি যদি বিমান ঘাঁটি যদি সিলেটের পাশে রাখি, তাহলে সেক্ষেত্রে সীমান্তের পাশে পড়ে যাচ্ছে। আমি যদি খুলনার পাশে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে সীমান্তের পাশাপাশি চলে যাচ্ছে। দেখুন, এই জায়গায় একটা বিষয় খুবই লক্ষণীয়, যে বাংলাদেশের যে বিমান ঘাঁটিটা ঢাকার সেন্টার পয়েন্টে কেন রাখা হয়েছে, এটার পিছনে একটা ব্যাখ্যা হচ্ছে যে আয়তনের দিক থেকে ছোট হিসেবে আমাদের যে সেন্টারে থাকা, তাই কিন্তু আপনার শ্রেয়, যে সেন্টারে যে আপনার বিমান ঘাঁটিটা থাকবে এটা শ্রেয়। কেননা যদি আমি আপনাকে বলি, এটার পিছনের যে কারণটা রয়েছে, সে কারণটা হচ্ছে যখন পাশের দেশ থেকে বাই চান্স কখনো যদি কোনো হামলা আসে, মনে করেন একটা পাশের দেশ থেকে একটা হামলা করলো, বিমান দিয়ে হামলা করলো, তখন একটা পাশের দেশ থেকে যদি আপনার একটা বিমান, যুদ্ধ বিমান যদি আমাদের দেশে আসে বা কোনোভাবে যদি হামলা করার জন্য আসে, তাহলে তখন হবে কি যে মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তো সেক্ষেত্রে যদি সেন্টার পয়েন্ট ঢাকায় যদি এই ঘাঁটিটা থাকে, সেক্ষেত্রে যখন একজন পাইলট যখন সেটার পাল্টা আক্রমণ করবে বা অ্যাটাক করবে, সেই জন্য কিন্তু মিনিমাম 2 থেকে আমাদের 3 মিনিট সময়ের দরকার আছে কিন্তু। অবশ্যই অবশ্যই। তো এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে সেন্টার পয়েন্টে থাকাটাই কিন্তু শ্রেয়। তো অন দ্য আদার হ্যান্ড, আমি যদি আপনার যে বললাম যে উত্তরবঙ্গে ময়মনসিংহ বা সিলেট বা আশেপাশের এই সব এরিয়াতে যদি আপনি যদি সীমানার পাশাপাশি যদি আপনি বিমান ঘাঁটি করেন, তখন আপনার যে জটিলতা দেখা দিবে, তখন কিন্তু আপনি এই ধরনের এই সময়টুকু পাচ্ছেন না কিন্তু। তো এই দিক থেকে যদি আমি চিন্তা করি যে বাংলাদেশের কুর্মিটোলায় যে স্থাপন হয়েছিল যে বিমান ঘাঁটি, সেটা কিন্তু আজকে থেকে প্রায় 20 বলতে পারেন পাকিস্তান আমলের সময়ের কালে এই সময়টা এই ঘাঁটিটা হয়েছিল। তখন কিন্তু আশেপাশে কিন্তু কোনো ধরনের ঘনবসতিপূর্ণ এলাকা কিন্তু ছিল না সেখানে, যেটা কিনা আমরা এখন পরবর্তী দেখতে পাচ্ছি, এখন পুরোপুরি একটা নগরায়ন হয়ে গিয়েছে আশেপাশের এলাকাতে, এবং স্কুল প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের হাসপাতাল এই ধরনের হয়ে গেছে। যার কারণে হচ্ছে এই বিষয়টা লক্ষণীয় যে আরেকটা কথা এখানে বলা যায়, যেটা হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে কেন আমাকে বিমানটাকে ওড়ানো হবে, এই বিষয়টা কিন্তু আসলে বলা যায় যে কেন ওড়ানো হবে। এটা কিন্তু আসলে কোনোভাবে কিন্তু মনে করেন যে এই কন্ট্রোল ইউনিট বা যারা এই সব পিছন তার এই কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষ সিদ্ধান্ত তারা কিভাবে নিতে পারে যে একটা ঘনবসতিপূর্ণ এলাকার উপর দিয়ে একটা বিমান, যুদ্ধ বিমান প্রশিক্ষণ যাবে। এবং যে পাইলট যে তৌকির আহমেদ, সে কিন্তু তার প্রথম কিন্তু সোলো ফ্লাইট ছিল, কিন্তু এটা সোলো ফ্লাইট বলছে, সিঙ্গেল এই ফ্লাইটটা কি করছিল বা আপনার মানে উড়াচ্ছিল আর কি। এই দিক থেকে যে বিষয়টা তারা বলছে, এভিয়েশন কর্তৃপক্ষ বলছে এটা পুরোপুরি একটা যান্ত্রিক ত্রুটি ছিল, কিন্তু আমি যেটা মনে করছি যে যান্ত্রিক ত্রুটির পিছনে এটা হচ্ছে আরো অনেক পুরাতন মডেলের একটা হচ্ছে আপনার বিমান ছিল। তো যার কারণে হচ্ছে এটা যেই ঘটনা ঘটছে বা বিধ্বস্ত হয়েছে, এটার পিছনে অনেক ভাবে আমরা দায়ী, বাংলাদেশ সরকার দায়ী, আমাদের যে ব্যবস্থাপনা, আমাদের যে পরিকল্পনা, সব
কিছু মিলিয়ে কিন্তু একটা মনে করেন হচ্ছে সবাই ওতপ্রোতভাবে কোনো না কোনো ভাবে একটা ইন্টারলিঙ্ক, বুঝছেন? তো এই দিক থেকে যদি আমি বলি কোনো একজন বা বা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে আমরা কমিউনিটিকে আমরা কিন্তু দোষারোপ করতে পারি না। এই যে এই বিষয়টার জন্য আজকে যে ট্র্যাজেডিটা হলো, এটার জন্য আমাদের এর পিছনে যারা কর্তৃপক্ষ রয়েছে বা এর সাথে সংক্রান্ত যারা আরো কমিউনিটি রয়েছে, এই সবাই কিন্তু তাদের নিজ নিজ দিক থেকে এই জিনিসটা নিয়ে খুবই অসচেতন ছিল, যার কারণে আজকের এই বিধ্বস্তর ঘটনাটা আজকে আমরা শুনলাম, বা অনেক শিশু ইতিমধ্যে হচ্ছে আপনার প্রাণ হারায় এবং অকালে প্রাণ হারায়। এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। জি জি, খুবই দুঃখজনক, পুরো বাংলাদেশ শোকাহত। তো সাদেক সাহেব, আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে যাচ্ছি, আমরা আপনার সময় নষ্ট করব না। একটা প্রশ্ন যেটা হলো যে এই বিমান বাহিনীকে দুর্বল করার পেছনে কারা দায়ী ছিল, আমাদেরকে একটু জানাবেন। অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের যে বিমান বাহিনীর যে একটা আপনার বিমান বাহিনী তো আর একা দুর্বল হয়ে পারে না। এটার পিছনে তাকে সরকারের সহায়তা, সরকারের যে একটা সাপোর্ট এবং অর্থ সহায়তার যে রাষ্ট্রীয় যে ব্যবস্থা আপনার যেটা থাকে, কিন্তু আপনি আমাদের আশেপাশের দেশগুলোর সাথে যদি আপনি কম্প্যারিজনে যান, সেক্ষেত্রে দেখবেন যে আমাদের সামরিক বাহিনীতে যে টাকাটা হচ্ছে আপনার বাজেট হিসেবে আনা হয়, যে আনুমানিক আপনি বলতে পারেন যে 40 থেকে 45 হাজার কোটি টাকা পর্যন্ত আমাদের সামরিক খাতে ব্যয় হয়, কিন্তু সেখান থেকে মানে আংশিক একটা অংশ শুধুমাত্র আপনার বিমান বাহিনীর জন্য কিন্তু বরাদ্দ রাখা হয়েছে। তো সেই দিক থেকে যদি বলি, আপনার যদি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র আছে, সেখানে কিন্তু দেখেন আশেপাশে কিন্তু তারা সবচেয়ে বেশি টাকা বাজেটের যে প্রায় 27 থেকে 28%, এটা প্রায় 500 থেকে 600 মিলিয়ন, আমি আসলে ঠিক অ্যামাউন্টটা বলতে পারছি না, তবে যে শতাংশটা হচ্ছে 27 থেকে 28% শুধুমাত্র ব্যয় করে কিসের জন্য? সামরিক বাহিনীর জন্য। আর বিশেষ করে হচ্ছে যুদ্ধ, এখন তো যুদ্ধ হয়ে হচ্ছে আপনার আকাশপথে। 30 বছর আগে 50 বছর আগে যুদ্ধ কিভাবে হতো? মানুষ সামনাসামনি যুদ্ধ করতো, এখন তো সেই সময় তো আর নাই। যেমন আমরা কিছুদিন আগে দেখলাম যে ইরানের যে আর এই ইসরায়েলের যে সংঘাতটা ঘটলো, সেখানেও কিন্তু আকাশপথে কিন্তু হামলাগুলো হয়েছে। এখন যে দেশ যেভাবে পাচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সব সময় তারা চিন্তা করছে কি এটা যত বেশি মানে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যত বেশি শক্তিশালী করা যায় আর কি। তো এই দিকটা থেকে যদি আমি বলি, বাংলাদেশের যে প্রতিরক্ষা যে ব্যবস্থা, সেটা কিন্তু খুবই দুর্বল। কারণ এটার জন্য শুধুমাত্র বিমান ব্যবস্থাপনা তারা দায়ী, কিন্তু তারা না, কর্তৃপক্ষ তারা এমন কিছু না, কিন্তু তাদেরকে সহায়তা করবে কারা? সরকার। যে সরকার তাদের, যেমন ধরেন যে 2013 সালে যে বিমানটা বিধ্বস্ত হলো, 2017 সাল থেকে টানা 2 বছর যাবত পর্যন্ত অফিসিয়ালি চীন থেকে বলা হয়েছিল যে আপনারা চাইলে এই যে আপনাদের 36টা যে F7 বিজয় যে বিমানটি রয়েছে, সেটা আপনারা রিপ্লেস করতে পারেন ইফ ইউ ওয়ান্ট। যে অফিসিয়ালি তারা কিন্তু এই কথাটা বলছে, কিন্তু যখন শেখ হাসিনার আমলে বা গত সরকারের আমলে তাদের কাছ থেকে কোনো ধরনের মানে রেসপন্স করা হয়নি এই বিষয় নিয়ে, তারা যে একটা সিরিয়াস ভাবে নিবে যে আসলে উচিত কিনা যে এই বিষয়টা। তো সেদিক থেকে যদি আমি বলি যে বাংলাদেশের এই ক্ষুদ্রতম আয়তনের দেশে, যেখানে হচ্ছে আপনার শিক্ষা খাতে শুধুমাত্র 2% কমও কিন্তু ব্যয় হয়, সেখানে কিন্তু এই যে 40-45 হাজার কোটি টাকা কিন্তু সামরিক বাহিনীতে যে ব্যয় করার যে একটা আপনার খাত রয়েছে, এটা কিন্তু খুবই অনেক বেশি আসলে বলা যায়। সেদিক থেকে আমি বলবো আসলে এটা শুধুমাত্র বিমান বাহিনীর দুর্বলতা, এটা তো তাদের আছে, তাদের ইন্টারনাল যে সিস্টেমটা আছে, যেমন কন্ট্রোল ইউনিট বলতে পারেন, কারিগরি ইউনিট বলতে পারেন, তাদের দিক থেকে তো একটা আছে, ত্রুটি আছে। পাশাপাশি আমাদের সরকারের এখানে একটা ভূমিকা রয়েছে যে এটার পিছনে হওয়ার, এই ঘটনাটা হওয়ার পিছনে। আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা জানতে পারলাম ছাদেক চৌধুরীর কাছ থেকে। তো ছাদেক চৌধুরী, আমি জানতে চাই যে আপনি কি সরকারকে দায়ী করছেন কিনা এই বিষয়ে, বা বিমান বাহিনীর কোনো কর্তৃপক্ষকে এই যে পাইলট ছিল তার কি কোনো ত্রুটিপূর্ণ ছিল কিনা, বিমান বাহিনীর কোনো এরকম মানে আপনার যেটা যে পাইলটকে দিয়ে, আসলে পাইলট যিনি মারা গেছেন আর কি, ওনার এটা ছিল বিমান বাহিনীর কোনো এখানে প্রশিক্ষণের পরে এটা ওনার প্রথম সোলো ফ্লাইট ছিল। মানে একটা ওখানে হয় কি যে একটা আমি অনেক ধরনের প্রশিক্ষণ দিয়ে দিলাম, এখন প্রশিক্ষণ দেওয়ার পরে সোলো ভাবে আপনাকে মানে আপনি একাই যদি আপনি ফ্লাইটটা উড়াতে পারেন, সক্ষম হন, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা শক্তিশালী একটা বিমান বলতে পারেন। সেক্ষেত্রে এই যে শক্তিশালী বিমানটা যে উড়ানোর যে একটা তার ছিল টেন্ডেন্সি, বা উড়িয়েছিলেন অবশ্য, যদিও প্রথম দফায় তিনি মানে করলেন, বিধ্বস্ত করলেন। কিন্তু এখানে যে কর্তৃপক্ষ যেটা বলছে সেটা হচ্ছে আপনার যান্ত্রিক ত্রুটি ছিল। আসলে কি যান্ত্রিক ত্রুটি ছিল কিনা এটাও কিন্তু এখনো পর্যন্ত আমরা শিওর হতে পারছি না। তো যেটা আমি বলবো, এই 36টা যে বিমান রয়েছে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীতে,
এই 36টা বিমান কিন্তু ইতিমধ্যে আলবেনিয়া, তারপর আপনার মিশর, এখানে কিন্তু এটা ব্যবহার করা কিন্তু বন্ধ করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে, মানে ব্যবহার করাই বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এটাকে বলা হয় আপনার এভিয়েশনের ভাষায় বলা হয়, এটাকে বলা হয় ডিকমিশন বলা হয়, ডিকমিশন করে দেওয়া হয়েছে। তো বাংলাদেশেও কিন্তু ডিকমিশনের জন্য কিন্তু প্রস্তাব আসছিল, কিন্তু বাংলাদেশে যেহেতু প্রস্তাব আসার পরে যদি সেটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে এখান থেকে মানে সত্য বিষয়টা কি জিনিস, কি ধারায় যে সরকার আসলে এখানে দায়ী কিনা। তো এই দিক থেকে আমরা আসলে আমরা কি বুঝতে পারি যে এই শোক কান্না, যে সারা দেশ জুড়ে যে কান্না, শোকের একটা ছড়া বয়ে গেছে, যেটা এটার জন্য আমরা কি কাউকে দায়ী করতে পারি বলে আপনি মন্তব্য করতে পারেন? যে আচ্ছা দর্শক, আমরা একটু কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি একটু ছোট্ট একটু বিরতির পর। সাথে থাকুন, অপেক্ষা করুন। একজন সফল সংবাদ উপস্থাপক হতে গেলে অবশ্যই আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, এবং সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে সেরা ইনস্টিটিউট থেকে দক্ষ প্রশিক্ষণ নিতে হবে আপনাকে। নিউজরুম, স্টুডিও কিংবা মাঠ পর্যায়ের প্রশিক্ষণ সবই থাকছে একটি কোর্সে। আজকে আমার অসাধারণ একটি ব্যাচের সাথে পরিচয় হয়েছে, যাদের কাছ থেকে আমি নিজেই অনেক কিছু শেখার চেষ্টা করেছি, এবং তারা অত্যন্ত মেধাবী, এবং আমার কাছে মনে হচ্ছে তাদের এই যে মেধাটা, সেটি যদি তারা চর্চা করেন তাহলে তাদের জন্য অনেক দূরে যাবার সুযোগ রয়েছে। আমার ধারণা তারা সেই চর্চাটা অব্যাহত রাখবেন, এবং চর্চার মাধ্যমে নিজেকে শানিত করে তারা নিজেদেরকে আসলে এগিয়ে নিয়ে যাবেন। আমরা আছি মাস্টার মিডিয়াতে, আপনিও আসুন, দেখা হবে। মাস্টার মিডিয়া। হ্যাঁ দর্শক, ফিরে আসলাম বিরতির পর। আমরা মূল ঘটনায় চলে যাই। যেহেতু সাদেক স্যার, আপনার সাথে আরেকটু কথা নিয়ে বলা, যেটা হলো আমরা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই, যেটা আপনি অনেক কথাই আমাদেরকে বললেন, যে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করলেন। তাহলে সংক্ষেপে একটু বলবেন যে এই যে আমাদের বাংলাদেশে যে শোক কান্না বসে গেল, যে মা হারানো, সন্তান হারানো মা যে কান্না, মায়ের যে আর্তনাদ, যে চিৎকার, এটা তো আমাদের এখানেও পড়তে পারতো, একটা জায়গায় পড়তে পারতো, হাসপাতাল পড়তে পারতো, বিভিন্ন আরো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, অন্য জায়গায় পড়তে পারতো। এটা তো অসতর্কতার কারণে ঘটে গেছে। যেটা ঘটে গেছে সেটা আর পাওয়ার মতো না, যে শোক কান্না বয়ে গেছে সেটা ভোলার মতো না। বাংলাদেশে একটা শোকের মহামারী বয়ে গেছে। যাই হোক, আমরা এটা সম্পর্কে একটু বলবেন যে এটা প্রতিকার কি, আমাদের একটু সংক্ষেপে বলবেন সাদেক স্যার। আসলে এখানে প্রতিকারের যে বিষয়টা রয়েছে সেটা আমি যদি বলি, এখানে আমরা একজন বা কোনো একটা নির্দিষ্ট যদি কমিউনিটি বা গোষ্ঠীকে যদি আমরা সচেতন করতে চাই, সেক্ষেত্রে এটা কখনোই সম্ভব না। প্রতিকারটা আসলে করতে হবে সবাইকে মিলে, আমরা সবাই একসাথে, যখন সবকিছু মানে যার যার সিস্টেমে, যার যার জায়গা থেকে সে যদি আমরা সচেতন হয়। যেমন আজকে এই বিধ্বস্ত হওয়ার পিছনের কারণ শুধুমাত্র আপনি একজনকে দায়ী করতে পারবেন না। আপনি শুধুমাত্র যে বিমান বাহিনীকে দায়ী করবেন সেটাও কিন্তু না। এখানে রয়েছে সবার একটা আপনার ভূমিকা রয়েছে, সবার একটা কন্ট্রিবিউশনের মাধ্যমে এই যে বিধ্বস্ত আজকে হলো, বা কিছুদিন আগেও যে আপনার আহমেদাবাদে দেখবেন যে একটা বিধ্বস্ত বিমান বাহিনীর যে যাত্রীবাহী একটা বিমান ঘটেছিল, সেখানে কিন্তু তারা প্রতিকার হিসেবে কি করছে, তারা কর্তৃপক্ষ থেকে উদ্দেশ্য মানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি যে সেখান থেকে যে বিমান যে ঘাটিটা রয়েছে, বিমানের বা যে স্পেসটা রয়েছে, ওইটা কিন্তু সেখান থেকে কিন্তু আপনার শিফটিং করা হবে, সেখান থেকে উঠিয়ে নেওয়া হবে, এই ধরনের একটা সিদ্ধান্ত এসেছে। তা আমি মনে করছি যে আমাদের ঢাকা শহরের যে সেন্টার পয়েন্টে আশেপাশেও কিন্তু অনেক ধরনের এরকম স্পেস রয়েছে, যেটা ইতিমধ্যে হচ্ছে অনেক বিশ্লেষকরা
বিশ্লেষকরা অনেক মনে করছেন যে ঢাকার এমন আশেপাশে এমন অনেক স্পেস আছে যেখানে হচ্ছে বিমান ঘাঁটি ওখানে স্থাপন করা যেতে পারে। এরপর যেটা হয় যে প্রশিক্ষণের জন্য কোথায় যা স্পেস আপনার নির্দিষ্ট একটা জায়গায় হবে, কোথায় হবে, এই সব পরিচালনা বা এই সব নিয়ে যদি আমরা সবাই যার যার দিক থেকে যদি সচেতন হয় বা প্রতিরক্ষা বাংলাদেশ বিমান প্রতিরক্ষা বাহিনী যদি তার দিক থেকে যদি সচেতন হয়, সেভাবে যদি সিস্টেম ওয়াইজ যদি কাজগুলো করে এবং সবার সাথে হচ্ছে একটা কিসের মাধ্যমে যে আলাপ আলোচনার মাধ্যমে, কারণ এটা তো আর হচ্ছে রাষ্ট্রীয় একটা বিষয়, রাষ্ট্রীয় বিষয়, তো রাষ্ট্রীয় বিষয়ের ক্ষেত্রে সবার সাথে মতামতের সাথে ভালো একটা যদি আমি সিদ্ধান্তে যদি সবাই আসে বা কর্তৃপক্ষ যদি এভাবে আসে, তাহলে এটা প্রতিকারের অনেকটা মানে পুরোপুরি প্রতিকার না, ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা চাই না, যেটা ভবিষ্যতে যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে এটা নিয়ে যদি কিছু পদক্ষেপ নিতেও যা তাদের উচিত, আমার মনে হয় যে তারা যদি পদক্ষেপ নিত তাহলে এরা বাংলাদেশের মানুষ একটা আস্থা পাইতো যে সরকারের প্রতি যে আস্থাটা আমাদের বা বাহিনীর প্রতি আস্থা, সশস্ত্র বাহিনীর প্রতি যে আস্থা, বিমান বাহিনীর প্রতি যে আস্থাটা, এটা আমরা ফিরে পেতাম আমার মনে হচ্ছে। তো দর্শক আবার সাদিক চৌধুরী আমাদেরকে অনেক কথা বললেন, দেখতে দেখতে প্রায় আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তবে যে শোককানা বয়ে গেছে এটা প্রত্যেকটা মায়ের হচ্ছে শোক আল্লাহ সহন করতে যে ধৈর্য সেটা দিতে দেয়, আর এটা আর ভাষায় বোঝানো কিছু নেই, ভাষা হারিয়ে ফেলেছি। দর্শক, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন সাদিক স্যার? জি, ধন্যবাদ আপনাকে। দর্শকের উদ্দেশ্যে আমি যা শুধুমাত্র এটাই বলবো হচ্ছে যে বিমান বাহিনীর এই যে বিধ্বস্ত বিমান যে বিধ্বস্ত হওয়ার যে ঘটনাটা কিন্তু আজকে, তবে ইতিহাসের মধ্যে এটা ইতিহাসে এটা মানে এটা ভয়াবহ একটা কাহিনী ঘটে গেল, এই যে ঘটনা ঘটে গেল, কিন্তু এটা রেকর্ড করা অবশ্যই ইতিহাসে থাকবে। এর আগে কিন্তু এই ধরনের কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে সবাই যদি যার যার দিক থেকে যদি একটু সচেতন থাকে এবং সবকিছু নিয়ে যে আমাদের যে এই যে প্ল্যানিং গুলো রয়েছে, পরিকল্পনা রয়েছে, নগরায়নের পরিকল্পনা, কোথায় কোন জিনিসটি স্থাপন করতে হবে, এই বিষয়ে যদি আমরা যদি সচেতন থাকি না, যাদের নিজ নিজ কাছ থেকে যদি সচেতন থাকি, তাহলে অবশ্যই এই ধরনের কিছু থেকে আমরা অবশ্যই পরিত্রাণ পাবোই, এবং সম্পূর্ণ না হলে আমরা কিছুটা হলে পরিত্রাণ পাবো। তো যার যার জায়গা থেকে আমরা আসলে সচেতন থাকবো, এটাই হচ্ছে আমাদের বক্তব্য ছিল। যে দর্শক, সন্তান হারা মায়ের জন্য দোয়া করবেন, যারা শোক যাতে সামাল দিতে পারে, বাবার জন্য, সন্তান হারা বাবার জন্য দোয়া করবেন যাতে সেও শোক সামাল দিতে পারে, যাতে দেশ শান্ত থাকে, আমাদের দেশের নিরাপত্তা যে ব্যবস্থা সেগুলো শান্ত থাকে, সেই দিক বিবেচনা করে আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্টার মিডিয়ার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।